প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি কুশলে আছো সকলেই। আজকে আমরা একটা অধ্যায় পড়াবো তোমাদের উদ্ভিদ বিজ্ঞান পত্রের টিস্যু সিস্টেম। আজকে আমরা এটা শেষ করার চেষ্টা করব। অনেকটা বড় অধ্যায় এবং এখানে অনেক প্রশ্ন থাকে, প্রত্যেক বছরই এমসিকিউ থাকে, সিকিউ থাকে। আমি একটু পড়াই, তোমরা তোমাদের বইয়ের পাতা থেকে আবার দেখে নেবা, তারপর তোমরা এটা আবার নিজেরা আত্মস্থ করো। টিস্যুতন্ত্র, উদ্ভিদ বিজ্ঞানের অধ্যায়, অষ্টম অধ্যায়। এখানে আমরা মূলত পড়ব টিস্যু কাকে বলে, তারপরে টিস্যুর প্রকারভেদ কী, ভাজক টিস্যু বা এই সকল টিস্যু যেগুলো পড়াবো আর যেগুলো পড়াবো না সেগুলো বলে যাব, তোমরা এটা খেয়াল করবে। দেখো, টিস্যু অনেকগুলো কোষ একত্রিত হবে এবং তারা একই রকম কোষ একই রকম কাজ করবে। সাপোজ নাক তৈরি হয়েছে একই রকম করবে, কান তৈরি হয়েছে একই রকম করবে, ফুল তৈরি হয়েছে একই রকম করবে, ফল তৈরি হয়েছে একই রকম করবে, পাতা তৈরি হয়েছে একই রকম করবে। অনেকগুলো কোষের সমাহার। সেইভাবে বলি আমরা যে একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে টিস্যু বা কোষ বলা হয়। টিস্যু কাকে বলা আমরা পেলাম, এই সংজ্ঞাটা খুব সুন্দর করে এখানে আছে। এখানে বলছে একটি গাছের মূল, কাণ্ড, পাতা, ফুল ইত্যাদি ভিন্ন ভিন্ন অঙ্গে বিভাজনযোগ্য। ঠিক কিনা? ভিন্ন ভিন্ন অঙ্গ গঠনকারী কোষসমূহের সৃষ্টি, উৎস, গঠন, কাজ ভিন্ন ভিন্ন ধরনের। মূলের কাজ গাছকে মাটির সাথে আটকে রাখা, খনিজ লবণ সমৃদ্ধ খাদ্যদ্রব্যাদি গাছের পাতা পর্যন্ত পৌঁছে দেওয়া। পাতার কাজ বা সবুজ কাণ্ডের কাজ গাছের খাদ্যদ্রব্য প্রস্তুত করে গাছের সমস্ত অঙ্গে পৌঁছে দেওয়া। অর্থাৎ এই সকল অঙ্গগুলো একই ধরনের কোষ দ্বারা গঠিত, যারা অনেকগুলো কোষ একত্রিতভাবে একই রকম কাজ করে, তাদেরকে টিস্যু বলা হয়। তাহলে আমরা টিস্যু কাকে বলে বললাম? টিস্যুর প্রকারভেদ। সাধারণত একটি উদ্ভিদে বিভিন্ন ধরনের টিস্যু থাকে, তবে সব ধরনের টিস্যুকে টিস্যু গঠনকারী কোষের বিভাজন অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়। একটা আছে ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু সহজে বুঝছি, যা সবসময় বিভাজিত হয়। বিভাজিত হয়ে গিয়ে গাছকে লম্বায় বৃদ্ধি করে, গায়ে মোটা বৃদ্ধি করে, ইত্যাদি করে। ফলকে ছোট্ট থেকে বড় করে, ফুলকে কুড়ির থেকে বড় করে। অর্থাৎ বিভাজন ক্ষমতা সম্পন্ন টিস্যুই আছে ভাজক টিস্যু। আমি পড়ি, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো কোনো একটি উদ্ভিদের চারা ক্রমে বৃদ্ধি পেয়ে লম্বা হচ্ছে, আবার এর গোড়াটিও ধীরে ধীরে মোটা হচ্ছে। কী কারণে এবং কীভাবে গাছটি ক্রমান্বয়ে উঁচু মোটা হচ্ছে তা দেখেছো কি? আসলে গাছের কাণ্ড বা গাছের কাণ্ডের শীর্ষে বা মূলের শীর্ষে অহরহ এই কোষগুলো বিভাজিত হয়ে বৃদ্ধি পাচ্ছে। তো এইগুলো কিন্তু ভাজক টিস্যু। তাহলে আমি সংজ্ঞা বলি, যে কোষগুলো বিভাজিত হয় তা হলো ভাজক কোষ, আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই ভাজক টিস্যু। ভাজক টিস্যুর অপর নাম মেরিস্টেমেটিক টিস্যু বা মেরিস্টেম, মনে থাকবে। তাহলে আমরা টিস্যু কাকে বলে, টিস্যু কত প্রকার, ভাজক টিস্যু সম্বন্ধে পড়লাম। আমরা ভাজক টিস্যুর ছবিও দেখবো একটু পরে। এই যে ভাজক টিস্যুর ছবি দেখো, একটা কোষ আর একটা কোষ মাঝখানে কোনো ইন্টারসেলুলার আন্তঃকোষীয় ফাঁক নাই। নিউক্লিয়াসটা অনেক বড়, তাই না? কোষগুলো বিভিন্ন শেপের হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হয়েছে, লম্বাইট হয়েছে, হেক্সাগোনাল হয়েছে ইত্যাদি। আমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্যটুকু দেখে নিই। এমসিকিউতে কিন্তু ভাজক টিস্যুর বৈশিষ্ট্য বলবে, রোমান 1, 2, 3 বলে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য বলবে, অথবা এরকম একটা ছবি দিবে, ছবি দিয়ে তারপরে বহুপদী সমাপ্তি সূচক কোশ্চেন এবং অভিন্ন কোশ্চেন করবে। এটাকে এইভাবে এই রোমান 1, 2, 3 দেবে, আবার এটাকে আবার হায়ার অর্ডারে নিয়ে যাবে। এটা মনে রেখো। অর্থাৎ এই ভাজক টিস্যুর ছবি আঁকা যেমন শিখতে হবে, তেমনই এর বৈশিষ্ট্যগুলো মুখস্থ করে রাখতে হবে। কোষগুলো জীবিত, অবশ্যই বিভাজিত কোষ সবসময় জীবিত হবেই, মৃত কোষ তো বিভাজিত হবে না। অপেক্ষাকৃত ছোট এবং সমব্যাসীয় ভাজক টিস্যুর কোষগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, গাছের শীর্ষে বা মূলের শীর্ষে থাকে। ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার। প্রত্যেকটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। এই টিস্যুর কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট। এই যে পাতলা কোষ প্রাচীর বিশিষ্ট। কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়, দেখো কত বড়, এবং আকার এবং সাইটোপ্লাজম ঘন থাকে। ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না,
ছোটো ছোটো কোষগুলো আবার থাকে না ভাজক টিস্যু দেখতে, এটা ইম্যাচিউর কোষ। কোষগুলো ঘন সন্নিবেশিত হওয়ায় এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে না। দেখো এই কোষ থেকে এই কোষে কোনো আন্তঃকোষীয় ফাঁক নাই, তাই এই টিস্যুর কোষগুলো বিপাকীয় হার বেশি এবং সর্বদাই সক্রিয় বিপাক মেটাবলিজমিক কার্যক্রম করে থাকে। কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য বা খরিত বস্তু বা বর্জ্য পদার্থ থাকে না। প্লাস্টিকগুলো প্রোপ্লাস্টিক অবস্থায় থাকে। প্লাস্টিক মানে সবুজ বর্ণের প্লাস্টিক, প্রোপ্লাস্টিক অবস্থায় প্রিভিয়াস অবস্থায় থাকে। আমরা এই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে ছবি শিখবো। ভাজক টিস্যু কাকে বলে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, ভাজক টিস্যুর ছবি। কাজ, বৈশিষ্ট্যের সঙ্গে কাজগুলো শিখবে, এগুলো কিন্তু এমসিকিউতে দেবে। তোমরাই বলো, ভাজক টিস্যু বারবার বিভাজিত একটি গাছকে বড় করে, হাইটে বড় করে, গায়ে বড় করে, সব কিছু করে। শীর্ষস্থ ভাজক টিস্যু বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এতে ছোট গাছ ক্রমান্বয়ে উঁচু লম্বা বড় হয়। পার্শ্বীয় ভাজক টিস্যু গাছটাকে মোটা করে বিভাজিত হয়ে ভাজক টিস্যুতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। আজকের যেটা শিশু আগামীকাল সে প্রবীণ, তাহলে ভাজক টিস্যু বিভাজিত হয়ে আস্তে আস্তে সে তো বিভাজিত হতে থাকে, কিন্তু আজকে যেটা বিভাজিত হলো সে আগামীকাল সেটা স্থায়ী টিস্যুতে পরিণত হয়ে যাবে। তাহলে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু সৃষ্টি, এটা মনে রাখতে হবে। ক্ষত স্থান পূরণেও ভাজক টিস্যুর কাজ করে। দাও দিয়ে একটা গাছের কোপ দিলে অজান্তে, তাই না, আস্তে আস্তে গাছটা ওখানে কিন্তু সেরে যাচ্ছে, গাছটা পরিপূর্ণতা অর্জন করছে, ভাজক টিস্যু বিভাজিত হয়ে হচ্ছে। আমাদের দেহের তো কোথাও কেটে গেলে সেখানে আস্তে আস্তে এই ব্যবহার পরিপূর্ণতা অর্জন করে। তাহলে ভাজক টিস্যুর কাজ, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, ভাজক টিস্যুর শ্রেণী বিভাগ, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এখানে আমি সব না পড়ালেও তোমাকে পড়তে হবে। উৎপত্তি, গঠন, সম্প্রসারণ, অবস্থান, কার্য, প্রত্যেকটার পর ভাগ করে ভাজক টিস্যুকে ভাগ করে। উৎপত্তি অনুসারে ভাগ করেছে, এই যে প্রাইমারি স্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু, এগুলো তোমরা সংজ্ঞা পড়বা, বৈশিষ্ট্য পড়বা, কাজ পড়বা। আমি এখনই বলে গেলাম, কিন্তু তোমরা না বারবার না পড়লে মনে থাকবে না। যেমন প্রাইমারি স্টেম, মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে, যেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে, তাকে প্রারম্ভিক ভাজক টিস্যু বলে। এই অঞ্চল থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়। এই যে বৈশিষ্ট্য এবং কাজ এখানে কিন্তু বলে দিয়েছে। প্রাইমারি ভাজক টিস্যু, যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে তাকে প্রাইমারি ভাজক টিস্যু বলে। মূল এবং কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু থাকে তাই প্রাইমারি ভাজক টিস্যু। এদের বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। প্রারম্ভিক ভাজক টিস্যুতে এদের উৎপত্তি হয়। প্রাইমারি ভাজক টিস্যুতে প্রাইমারি স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। এইভাবে কিন্তু এগুলো তোমরা পড়বা। আমি কিন্তু বলে যাচ্ছি এগুলো পড়তে হবে, কারণ এগুলো সব ধরে ধরে পড়ানোর দরকার নেই, তোমরা বই থেকে পড়তে পারবা। এবং এই বৈশিষ্ট্যগুলোতে কিন্তু এমসিকিউ দেওয়া হবে যে প্রাইমারি ভাজক টিস্যু, এই বৈশিষ্ট্য দিয়ে বলবে একটি উল্লিখিত বৈশিষ্ট্য হলো সেকেন্ডারি ভাজক টিস্যু বা শীর্ষস্থ ভাজক টিস্যু, এইভাবে বলতে থাকবে। তাহলে মেইনলি ভাজক টিস্যুর ছবি, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, ভাজক টিস্যুর কাজ, তারপরে কিন্তু এইগুলো পড়তে হবে। তারপরে আমরা অবস্থান অনুসারে একটা কাল্পনিক গাছের চিত্র আঁকা হয়েছে। এই গোড়া এবং এই শীর্ষস্থ ভাজক টিস্যু, ইন্টারক্যালারি ভাজক টিস্যু, অর্থাৎ একটা গাছের তো ডালপালা এভাবে হতে থাকবে, তাই না, শাখা প্রশাখা হতে থাকবে। ঠিক একটা বাঁশকে কল্পনা করো, বাঁশ বা আঁক, গিট, দুই গিটের ফাঁক, এটা সেই মাছটা, এই গিট থেকে কুঞ্চি বা এখানে গিট থাকে, এখান থেকে মুকুল থাকে, এই ইন্টারক্যালারি ভাজক টিস্যু। তারপরে প্রোটোডার্ম, তার গ্রাউন্ড মেরিস্টেম, মাঝখানে, এগুলো পরে পড়াবো। সেকেন্ডারি ভাজক টিস্যু, ঠিক গাছের গোড়া যতটা ম্যাচিউরিটি এসে যাবে গোড়ার দিকে, তখন কিন্তু এই ডালপালার এই গোড়াটা সেকেন্ডারি ভাজক টিস্যু। আর গাছকে আস্তে আস্তে মোটা করবে, বড় মোটা করবে, পার্শ্বীয় ভাজক টিস্যু। এইভাবে অবস্থান আছে। তাহলে অবস্থান সে ভাজক টিস্যু ভাগ করছে শীর্ষস্থ ভাজক টিস্যু, নিবেশিত বা ইন্টারক্যালারি ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। এইভাবে সবগুলো আছে বৈশিষ্ট্য এবং কাজ, এখানে কিন্তু তোমরা দেখবা। আমি আরও গুরুত্বপূর্ণ জিনিস পড়াবো পরপর। কোষ বিভাজন অনুসারে, কোষ বিভাজন, গাছের দেহে তো অসংখ্য কোষ, বিভাজন কোষের পরে নির্ভর করে। এই যে বিভাজন প্রক্রিয়া বিভিন্নতার উপর নির্ভর করে ভাজক টিস্যুকে মাস, প্লেট এবং রিব, তিন ভাগে ভাগ করেছে। মাস ভাজক টিস্যু, যে ভাজক টিস্যুর কোষ বিভাজন সব তলে ঘটে, গাছের সমস্ত জায়গায় তল, বিভিন্ন স্টেপে, পাতা, ফুল, ফল, কাণ্ড, সব তলে ঘটে, তাকে সকল তলে মাস ভাজক টিস্যু বলে। এ প্রকার বিভাজনের ফলে অঙ্গটি ভলিউমে অর্থাৎ ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়। গাছটা ঘনত্ব, গায়ে পরিপূর্ণতা অর্জন করে, গায়ের ডেন্সিটি তথা শক্ত হয়। যেমন সব জায়গায়, গাছের ক্ষেত্রে, ফুলের ক্ষেত্রে, ফলের ক্ষেত্রে, রেণুর ক্ষেত্রে, এন্ডোস্পার্মের ক্ষেত্রে, শস্যের ক্ষেত্রে, আমের আঁটির ভেতরে যে শ্বাসটা, সেটা শস্য বলা হয়।
প্লেট ভাজক টিস্যু, এই ভাজক টিস্যু কোষের মাত্র 2টি তলা, এটা কিন্তু সব তলে, আর এটা হবে একটি তলে বিভাজিত। ফলে কোষগুলো প্লেটের মতো হয়, তবে তাকে প্লেট ভাজক টিস্যু বলে। এক প্রকার বিভাজনের পরে অঙ্গটি আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়, একটা অঙ্গ গাছে একটা ডাল অঙ্গ আয়তনে বড় হচ্ছে। তারপর রিপ ভাজক টিস্যু, যে ভাজক টিস্যু কোষগুলো একটি তলে বিভাজিত, এটা হচ্ছে সব তলে, 2 তলে, একটি তলে। ফলে কোষগুলো রৈখিক সজ্জাক্রমে একসাথে অবস্থান করে, দেখতে বুকের পাঁজরের ন্যায়, যে রিপ রিপ পাঁজর এরকম, অর্থাৎ এরকম দাগ 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 দেখা যায় গাছের দেহের ভেতর, সেটাকে রৈখিক ভাজক টিস্যু। যেমন বর্ধিষ্ণু মূল বা কাণ্ডের মজ্জা, কাণ্ডকে যদি একটু একটু ইমম্যাচিউর গাছকে যদি তুমি ক্রস সেকশন করো, তখন তার ভেতরে যে মজ্জা পাওয়া যাবে সেইগুলো বলা হবে এখানে। কাজ অনুসারে প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম, এগুলো পড়ে তোমরা। যে ভাজক টিস্যুর কোষগুলো উদ্ভিদের ত্বক সৃষ্টি করে বা তাকে প্রোটোডার্ম, উদ্ভিদের ত্বক, সবুজ ত্বক। আচ্ছা, মূল, কাণ্ড, এবারে শাখা প্রশাখার ত্বক ইত্যাদি। মূলের ত্বককে এপিডার্মিস আর কাণ্ডের ত্বকে এপিবেলেমা বলা হয়। আচ্ছা, এই যেখানে আছে প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম বলে। তারপর গ্রাউন্ড মেরিস্টেম, শীর্ষস্থ ভাজক টিস্যু, যে অংশ বারবার বিভাজিত উদ্ভিদ দেহের বৃদ্ধি ঘটায়, কর্টেক্স বা গ্রাউন্ড মেরিস্টেম পরাবৃত্তি করে, তাকে গ্রাউন্ড ভাজক টিস্যু বলা হয়। এই যে ভাজক টিস্যু প্রকারের একটা চার্ট দিয়েছে, তোমার বইয়ে আছে, এটা মনে রাখা সহজ। এটা কখনো এটা না, তোর ওইগুলোর বৈশিষ্ট্য শিখতে হবে। এরপরে আমরা এই যে স্থায়ী টিস্যু আছে, এটা কিন্তু তোমার সিলেবাসে দেয়নি, কিন্তু স্থায়ী টিস্যু কাকে বলে এটা আমরা পড়বো। স্থায়ী টিস্যু আমরা আগেই বলেছি, ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। স্থায়ী টিস্যু কিন্তু বিভাজিত হবে না, তাহলে স্থায়ী টিস্যু কিন্তু গাছের শীর্ষে বা মূলের শীর্ষে বা কোনো কাণ্ড, শাখা প্রশাখা শীর্ষে থাকবে না। যে টিস্যু কোষগুলো বিভাজনে অক্ষম, সেই টিস্যুকে স্থায়ী টিস্যু বলে। স্থায়ী টিস্যু কোষগুলো পূর্ণভাবে বিকশিত এবং সঠিক আকার আকৃতি বিশিষ্ট, অর্থাৎ এরা আকার আকৃতি ও বিকাশ স্থায়িত্ব লাভ করে, তাই এই টিস্যু স্থায়ী। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, এটা আমার সিলেবাসে নাই, তোমরা এমনি পড়বা, দেখবা তোমার বইয়ে একটু শেডও করে দিয়েছে, অর্থাৎ তোমার সিলেবাসে নাই, তোমার সিলেবাস কিন্তু বইয়ের প্রথমেই আছে। এইবার আমরা টিস্যু, ভাজক টিস্যু বলে টিস্যু তন্ত্র, এটা তোমার আছে টিস্যু সিস্টেম। টিস্যু সিস্টেম ধরো একটা লাউ গাছের কাণ্ডকে ক্রস সেকশন করবে, তাই তো? তাহলে একদম বাইরের থেকে ক্রমান্বয়ে মাঝখান পর্যন্ত যা গেছে, এইভাবে টিস্যুগুলো কীভাবে গঠিত সেটা টিস্যু সিস্টেম, এক কথায় বলে দেওয়া। তার ভেতরে অনেক থাকে, একই ধরনের কাজ করে এমন এক বা একাধিক টিস্যু মিলে একটি টিস্যুতন্ত্র গঠন করে, একই ধরনের কাজ করে। কোনো টিস্যু ফুল গঠন করে, কোনো টিস্যু ডালপালা সৃষ্টি করে, কোনো টিস্যু ফল করে, কোনো টিস্যু পাতা তৈরি করে। তাহলে এই টিস্যুতন্ত্র কাকে বলে, এটাই বললাম। একই ধরনের শারীরবৃত্তীয় বা যান্ত্রিক কাজ সম্পাদনে নিয়োজিত এক বা একাধিক টিস্যুকে টিস্যুতন্ত্র বলে, এটা বললে ভালো হয়। এই স্যাক্স বিজ্ঞানী এই কথা বলেছেন। আচ্ছা, তারপর এখানে টিস্যুতন্ত্রকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এই দ্বিতীয় লাইনটা তোমরা দিবা, এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র। এপিডার্মাল মানে নিশ্চয়ই বুঝতে পারছো বাইরের অংশ, গ্রাউন্ড টিস্যুতন্ত্র মানে গাছের গঠন। সাপোজ আমি যদি একটা আম গাছের এত বড় করি, এর যদি আমি এভাবে সেকশন করি, বাইরের এপিডার্মাল, তারপর থেকে একদম মধ্যস্থল যেখানে জাইলেম ফ্লোয়েম থাকে সেইটা বাদে, অর্থাৎ জাইলেম ফ্লোয়েমের বাইরের থেকে শুরু করে, বাইরের প্রান্ত থেকে একদম গাছের কাণ্ডের বাইরে পর্যন্ত, এই জায়গা আছে তোমার গ্রাউন্ড টিস্যুতন্ত্র। আর মাঝখানে তো জাইলেম ফ্লোয়েম, ক্যাম্বিয়াম কোনো গাছে থাকবে না থাকবে পরে বলবো, এইগুলো থাকবে, সেইটা আছে তোমার ভাস্কুলার টিস্যুতন্ত্র। ক্লিয়ার? তাহলে আমরা সহজে বুঝলাম যে টিস্যুতন্ত্র কি একই রকম কাজেই। গ্রাউন্ড টিস্যুতন্ত্র একরকম কোষ দিয়ে গঠিত, তারপরে এই যে ভাস্কুলার টিস্যুতন্ত্র একরকম কোষ দিয়ে গঠিত, বাইরের টিস্যুগুলো একরকম কোষ দিয়ে গঠিত। তাহলে এপিডার্মাল বা ডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র, কাণ্ডের ক্ষেত্রে এপিডার্মিস, মূলের ক্ষেত্রে এপিবেলেমা, দুটো শব্দ কিন্তু। যে টিস্যুতন্ত্র উদ্ভিদের অঙ্গের বহিরাবরণ তথা ত্বক সৃষ্টি করে থাকে এপিডার্মাল টিস্যুতন্ত্র বলা হয়। অবস্থান ও কাজের দিক থেকে অন্য টিস্যুর সাথে মিল না থেকে থাকায় একটি মাত্র টিস্যু দিয়েই ত্বকীয় টিস্যুতন্ত্র গঠিত। উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখা, পাতা, ফুল, ফল, বীজ ইত্যাদির বাইরের আবরণ কিন্তু এটা এপিডার্মাল টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্র বাইরের আবরণকে গাছের মূল বাদে আর সকল অঙ্গের বাইরের আবরণকে বলা হয় এপিডার্মিস, আর শুধু মূলের বাইরের আবরণকে বলা হয় এপিবেলেমা। তাহলে এপিডার্মালকে 2 ভাগে ভাগ করছি, মূলেরটাকে এপিবেলেমা বাইরের আবরণ, আর মূল বাদে গাছের আর যা আছে উপরে এপিডার্মিস। ক্লিয়ার? তাহলে এবার আমরা এপিডার্মিস বা ত্বক, এটা তোমরা পড়বা, বিশাল কথা, কোনো কিছু নেই।
এখানে কিছু কথা আছে, সবুজ জায়গায় কিন্তু তোমার পত্ররন্ধ্র থাকে। এটা একটু পরেই পড়াবো। পত্ররন্ধ্র কীভাবে গঠিত সেটা কিন্তু পরীক্ষায় দেবে, সেটা কিন্তু পত্ররন্ধ্রের ছবি আঁকা শিখতে হবে। আমরা সাধারণত কোশ্চেনে পত্ররন্ধ্রের ছবি এঁকে দিয়ে লেবেল করি না, বা অনেক সময় পি আর কিউ দিয়ে কিউ চিহ্ন দেই, দেওয়ার পর ওইটাকে কে কার কী কাজ সেটা বলতে বলি, আমি দেখাবো। তাহলে এপিডার্মিস সেটা তোমরা পড়বা। তারপরে এখানে আরও কিছু আছে, এপিডার্মিসের কাজ হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করা, সবুজ হলি ফটোসিনথেসিস করে দেয়। এপিডার্মিস বা ত্বক উদ্ভিদকে, বিশেষ করে উদ্ভিদের অভ্যন্তরীণ টিস্যুকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। রোমযুক্ত ত্বক, বিশেষ করে বিষাক্ত গ্রন্থি, এই যে রোম, এই যে অনেক রোম আছে, এবং এর তলায় গ্রন্থি কোষ আছে, গ্রন্থি কোষে বিভিন্ন বিষাক্ত পদার্থ থাকে, যার জন্য অনেক পোকামাকড় বা অনেক পশু পাখি একে খায় না, নষ্ট করে না, গাছকে খেতে পারে না, গন্ধ লাগে বলে। আচ্ছা, প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করে। অনেক সময় ত্বক উদ্ভিদ কর্তৃক পানির অপচয়, ত্বক বেশি সেকুলের বেশি মোটা হওয়াতে পানির অপচয় হয় না, তোমার ওই প্রচ্ছদের মাধ্যমে অপচয় হয় না। তারপরে অপচয় রোধ করে। মোমের আস্তরণ করে থাকে, বিশেষ করে সুন্দরবন এলাকার উদ্ভিদের পাতার উপরে মোমের আস্তরণ করে থাকে, যার জন্য ওতে প্রচ্ছদন কম হয়। আত্মরক্ষা করে। সব ত্বকের কথা বলছি। ত্বকের ছিদ্র বা স্টোমাটা দিয়ে উদ্ভিদের অভ্যন্তরে বাইরের পরিবেশের মধ্যে আদান প্রদান ঘটে, গ্যাসীয় আদান প্রদান ঘটে, সে পত্ররন্ধ্রের কাজ বলবো আমরা। যাও, এখানে আমরা তাহলে এপিডার্মিসের কাজ কী পড়লাম, এপিডার্মিসের বৈশিষ্ট্যটা খুব পড়লাম না, ওটা তোমরা রিডিং করবা। তারপরে এপিডার্মিসের উপাঙ্গ সমূহ হয়েছে রোম বা ট্রাইকম। এটা দেখো এককোষীয় হয়, এটা বহুকোষী হয়, এটা শাখা প্রশাখাযুক্ত এককোষী, শাখা প্রশাখাযুক্ত বহুকোষী, গ্রন্থিকোষ, মূল রোমটা এককোষী। এটা বিভিন্নভাবে হয়, এটা তুমি ছবি দেখবা এবং আর কিছু না, এটা তোমার মনে করবা। এই যে আমরা আসছি মূল রোমের আগে একটু যাবো নাকি, সর্বথলি এসব সিস্টেমটা আমি এখান থেকে পড়াই, এগুলো কিন্তু তোমরা পড়বা। দেখো, একটা পত্ররন্ধ্রের ছবি দিয়েছে, এই একটা পাতার কোষ, একটা কোষ, দুটো কোষ, তিনটি কোষ, কত কোষ, মাঝখানে এই একটা। আমরা ল্যাবরেটরিতে তোমাদের সহজে উঠানো যায় পুঁই শাকের পাতা বা রিওডিস কালারের পাতা। এই রিওডিস কালারের পাতা বা পুঁই শাকের পাতা, এই পাতাগুলো আমরা পেছন থেকে এর পাতলা আবরণ উঠিয়ে মাইক্রোস্কোপে, সাধারণ মাইক্রোস্কোপে দেখাবো, অসংখ্য পত্ররন্ধ্র দেখবা। আচ্ছা, তাহলে এরকম অসংখ্য পত্ররন্ধ্র আছে, এই একটা পত্ররন্ধ্র, এই কিন্তু রন্ধ্রটা, আর এই পত্ররন্ধ্রের একটা যে হাফ রাউন্ড আছে অর্ধচন্দ্রাকার, এটা কিন্তু গার্ড সেল বা প্রহরী কোষ, GUARD, গার্ড সেল। এই পত্ররন্ধ্র ধরো বেলা সকাল 7টার সময় এই গার্ড সেল সমানেই থাকবে, এই 8টা 9টা 10টা বেজে যাবে, তখন আস্তে আস্তে গার্ড সেল টান করবে, পত্ররন্ধ্র দেখা যাবে, এই রন্ধ্রটা খুলে যাবে। এই রন্ধ্রের 3টে কাজ থাকে আমি বলবো। তাহলে এই রন্ধ্রের ভিতর কী কী আছে এখানে লেখা আছে, তারপর আমি বলতেছি। একটা নিউক্লিয়াস থাকবে, আর এখানে নিউক্লিয়াস থাকবে, তারপর ক্লোরোপ্লাস্ট থাকবে। তখন যখন টান পড়বে তখন এই যে সিমের বিষের মতো এরকম, সিমের দানা বা কাজু বাদামের মতো এরকম হয়ে যাবে। আগে ছিল কিন্তু এরকম, এখন আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে। ভেতরের প্রাচীরটা পুরো, বাইরের প্রাচীরটা, এই ভেতরের প্রাচীরটা পুরো, বাইরের প্রাচীরটা পাতলা, এইভাবে আস্তে আস্তে তখন পত্ররন্ধ্র খুলে যাবে। পত্ররন্ধ্র আবার বিকালবেলা যখন সূর্যের তাপ পড়ে যাবে, কমে যাবে, তখন ওই আবার পানি বেরিয়ে দিয়ে এখানে আস্তে আস্তে কাটছে সমান হয়ে যাবে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। একটা পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকে। তাহলে এই পত্ররন্ধ্র বা স্টোমাটা কী, বা ছবি দিয়ে বলবে এটাকে পি লাগাই দেবে, এটাকে কিউ লাগাই দেবে, কাজ কী বা কী বৃত্তান্ত সব কিছু তোমার MCQতে দেবে, এমনকি সিকিউ দিতে পারে। গাছের দেহের ভেতরে সবুজ অংশে এমন একটি অঙ্গ বিদ্যমান যা গাছকে একদিকে যেমন বৃদ্ধি করতে সহায়তা করে, অপরদিকে গাছের সকল জৈবনিক কার্যক্রম করতে সহায়তা করে, এরকম বলে একটা সিকিউ রানিং দিল। তাই সেটা হচ্ছে পত্ররন্ধ্র। এখানে একটি পত্ররন্ধ্র, পাতা ও কোষিকাণ্ডের ত্বক ছিদ্রযুক্ত থাকে। ছিদ্রগুলো আণুবীক্ষণিক বলে খালি চোখে ধরা পড়ে না। এসব ছিদ্র দুটি অর্ধচন্দ্রাকৃতি রক্ষীকোষ দিয়ে গঠিত। এই যে একটা অর্ধচন্দ্রাকৃতি, একটা অর্ধচন্দ্রাকৃতি, এই আমার কলমের মাথাতে এই আছে, এই আছে, এই আছে, এই আছে, এই আছে। আচ্ছা, উদ্ভিদের বাইরের অংশের ত্বকে অবস্থিত দুটি রক্ষীকোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে স্টোমাটা বা পত্ররন্ধ্র বলা হয়। রক্ষীকোষের চারদিকে অবস্থিত সাধারণত ত্বকীয় কোষকে, একটু ভিন্ন আকার আকৃতির ত্বকীয় কোষকে এই পাশে যে সকল নির্দেশ করে সাহায্যকারী কোষ বা সহকারী কোষ বা সাবস্ট্রোমেটাল এয়ার চেম্বার বা রেসপিরেটরি ক্যাভিটি। পত্ররন্ধ্র খোলা বন্ধকরণ রক্ষীকোষ কর্তৃক নিয়ন্ত্রিত। এই রক্ষীকোষ কর্তৃক নিয়ন্ত্রিত হয়েছে বললাম, যখন সূর্যের আলো পরে আস্তে আস্তে বড় হয়ে যায় এভাবে। তবে পাত্রকোষী পত্র আছে, তার দরকার নেই। পত্ররন্ধ্র খোলা থাকে সাধারণত দিনের বেলায়,
ফটোসিনথেসিসের জন্য কি পত্ররন্ধ্র ছাড়া উপায় নাই। তাহলে আমরা পত্ররন্ধ্র ছবি শিখবো, আঁকা প্র্যাকটিস করবো, তা সে কাকে বলে সেটা শিখবো, কী কী আছে সেটা আমরা শিখবো, তারপরে বৈশিষ্ট্য কাজ আমরা শিখবো। প্রকারভেদ বা পত্ররন্ধ্রের প্রকারভেদ অনেকগুলো আছে। এটা লম্বাইতে এই কোষ করে এই কোষ নিচে, এপাশে কোষ এপাশে কোষ এপাশে এইভাবে আছে। এটা খুব বেশি আমরা পত্ররন্ধ্রের কাজটা আমরা করি। বলছিলাম 3টি কাজ মেইনলি। একটা কি বলো তো দেখি তোমরা? বাতাসে কার্বন ডাইঅক্সাইড আছে, গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে কার্বোহাইড্রেট তৈরি করে ফটোসিনথেসিসের মাধ্যমে। তাহলে পত্ররন্ধ্র দ্বারা কার্বোহাইড্রেট কার্বন ডাইঅক্সাইড গাছের মধ্যে ঢুকবে, ফটোসিনথেসিস একটা ফলমূলের মধ্যে পড়াই দেবে। ওই পক্ষান্তরে ওই পথ দিয়ে অক্সিজেন বাইরে বেরিয়ে যাবে, যেটা প্রাণীরা গ্রহণ করবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড ঢুকলো, অক্সিজেন বের হলো, আবার অতিরিক্ত পানি প্রস্রবণের মাধ্যমে বেরিয়ে গেল। 3টা কাজ, তাই তো? তাহলে এই পত্ররন্ধ্র কিন্তু দিনের বেলা একরকম কাজ করবে, আবার রাতের বেলা কি উপকার সেটা পরে বলবো। তাহলে পত্ররন্ধ্রের কাজ উদ্ভিদের ভেতর বাইরের পরিবেশের মধ্যে গ্যাসের আদান প্রদান করাই এর কাজ। কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন গ্যাস সালেকশনের সময় পত্ররন্ধ্র রন্ধ্রপথে বায়ু হতে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে এবং অক্সিজেন গ্যাস ত্যাগ করে। সালেকশনের সংজ্ঞায় অক্সিজেন ত্যাগ আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ আমি বলে দেবো। শ্বসনের সময় রন্ধ্রপথে বায়ু হতে অক্সিজেন গ্যাস গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে। শ্বসন কখন হয়? অন্ধকারে। তাহলে দেখো কখন কোন কাজ হয়। মূল কর্তৃক সংযুক্ত পানি প্রস্রবণের সাহায্যে বাষ্প আকারে বের করে দেয় এই পত্ররন্ধ্রের কাজ। রক্ষী কোষ পত্ররন্ধ্রের খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করে। রক্ষী কোষের ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে, ক্লোরোপ্লাস্ট নিশ্চয়ই প্রস্তুত করে খাদ্য। তাহলে পত্ররন্ধ্রের কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পত্ররন্ধ্র কাকে বলে, পত্ররন্ধ্রের বৈশিষ্ট্য এবং পত্ররন্ধ্রের ছবি এটা শিখতে হবে। আর একটা শব্দ আসছে কাজেই সালেকশন শ্বসন ও প্রস্রবণ, 3টা শব্দ। সালেকশন শ্বসন প্রস্রবণ, এই 3টা গুরুত্বপূর্ণ কাজই কিন্তু পত্ররন্ধ্র করে থাকে। সালেকশন বিষয়ে পড়ার বিষয় বলবো, একটু আগে বললাম শ্বসন প্রস্রবণ সর্বখানে আছে, সেটা ছোট্ট করে আছে, বড় করে পড়াবো। এবার আমরা আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড। আচ্ছা, তোমরা শীতের সময় শিশির পড়ে না, অনেক গাছের পাতা দিয়ে পাতার কিনারা দিয়ে টপ টপ করে পানি পড়ে ফোটা ফোটা, সকালবেলা পড়ে মাটিতে গর্ত হয়ে যায়। এইটা হচ্ছে হাইড্রাথোড। অর্থাৎ অতিরিক্ত পানি যখন ওই গাছ তার মূলগম দ্বারা সংযুক্ত খনিজ দ্রব্যাদি সমৃদ্ধ পানি যখন গ্রহণ করে, সূর্যের আলোর তাপ পরিমাণ কম থাকে, তখন কী হয়? তখন সকাল সকাল অর্থাৎ বেলা 3টার দিকে পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেল, পানি আর বাষ্পাকারে উঠতে পারলো না। এত পানি তো পাতা রাখতে পারে না, পাতা তখন আস্তে আস্তে নুয়ে যেতে থাকে, যত সকাল হয় যত রাত হয়। আলটিমেটলি উপরাল্লাহ বাঁচিয়ে রাখছে গাছকে, ওই পাতার শীর্ষে পাশে এখানে রন্ধ্র রয়েছে, সেই রন্ধ্র দিয়ে পানিগুলো টপ টপ করে পড়ে যায়, নতুবা গাছ তো বাঁচবে না। সেটা হচ্ছে হাইড্রাথোড বা পানি পত্ররন্ধ্র। খুব সুন্দরভাবে বলছি, এই দেখো এইভাবে আসে, এইভাবে এসে এখান থেকে বেরিয়ে যায়, এইভাবে পানি পত্ররন্ধ্র কাকে বলে বা বলতে কি বুঝে, এটা কিন্তু পরীক্ষা দেবে। পানি পত্ররন্ধ্র এক বিশেষ ধরনের পানি নির্মোচন অঙ্গ। ঘাস, কচু, টমেটো ইত্যাদি গাছের পাতার কিনারায় প্রচণ্ড গরমের দিনে পানি ফোটার সারি দেখেন যে অঙ্গে অবস্থান করে। মাটিতে প্রচুর পানি থাকলে এবং আবহাওয়া অতিরিক্ত আর্দ্রতার সাথে ঘটে। বিশেষ পরিস্থিতি উদ্ভিদ দেহ থেকে পানি এই রন্ধ্রের মাধ্যমে পরিত্যাগ করে, যেমন শীতকালে। এই রন্ধ্রপথকে পানি পত্ররন্ধ্র বলে। এর শীর্ষে রক্ষী কোষে আবদ্ধ একটি রন্ধ্র থাকে, রন্ধ্রের নিচে একটি গহ্বর থাকে, গহ্বরের নিচে অনেকগুলো অসংলগ্ন কোষ থাকে এবং এগুলোকে বলা হয় এপিথেল বা এপিথেলিয়াম। এপিথেলিয়ামের ঠিক নিচের আকিডেসের এটা একটা পানি পত্ররন্ধ্র কাকে বলে, এটা তোমরা পড়বা এই চিত্রটা। তাহলে আমরা পত্ররন্ধ্র পানি পত্ররন্ধ্র সবই পড়াবো। এই পত্ররন্ধ্র কিন্তু আরও একবার পড়াবো আমরা, সেটা ফটোসিনথেসিসের সময়, এইটা বলে গেলে হবে না। হ্যাঁ, এইবার আসি আমরা। তাহলে বাইরের সেলের ভেতরে আমরা পড়লাম, পাতা নিয়ে একটু গল্প করলাম, পানি পত্ররন্ধ্র বা পত্ররন্ধ্র এই নিয়ে আমরা বাইরে বলি। এবার আমরা গ্রাউন্ড টিস্যু। সাপোজ আমি গাছটাকে যদি এইভাবেই বড় একটা গাছ ধরি, তা সেভাবে ক্রস সেকশন করি, তাহলে এই বাইরের আবরণ আস্তে আস্তে ক্রমান্বয়ে গাছের মিডিল পোর্শন, এই বাইরের থেকে এই একটা গোড়, এইখানে আছে তোমার স্টিলিং বলা পর্ব, এইখানেই তোমার জাইলেম ফলে রয়েছে, এটা একটা চক্র ঘিরে রেখেছে। এই চক্রের বাইরের থেকে আর বাইরের আবরণের বাইরে থেকে এই এলাকা বলা হয় তোমার কী বলো, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, তাই তো? গ্রাউন্ড যা কোনগুলো একই রকম। এই কোষের ভেতরে ম্যাচিউর কোষ অর্থাৎ স্থায়ী কোষ, ইন্টারসেলুলার স্পেস থাকবে, একই রকম কোষ থাকবে।
তাহলে গ্রাউন্ড টিস্যু তন্ত্র বা গ্রাউন্ড টিস্যু সিস্টেম ত্বক ও পরিবহন তন্ত্র ছাড়া, ত্বক আর পরিবহন তন্ত্র ছাড়া উদ্ভিদের অন্যান্য অংশগ্রহণকারী টিস্যু তন্ত্রকে গ্রাউন্ড টিস্যু বলে। ফান্ডামেন্টাল টিস্যু, এতে ফান্ডামেন্টাল টিস্যু বা আদি প্রকৃতির টিস্যু তন্ত্র নামেও ডাকা হয়। এক বা একাধিক টিস্যু নিয়ে এই টিস্যু তন্ত্রে তো কত রকম টিস্যু এবং এক কোষের থেকে আরেক কোষের মধ্যে ইন্টারসেলুলার স্পেস রয়েছে কিন্তু। আচ্ছা, এখানে প্যারেনকাইমা কোষ থাকতে পারে, কোলেনকাইমা কোষ থাকতে পারে, স্ক্লেরেনকাইমা কোষ থাকতে, সকল জিনিস থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা গ্রাউন্ড টিস্যু তন্ত্র বললাম। এইবার আমরা আরেকটা শব্দ পড়বো। উদ্ভিদের এপিডার্মাল তথা ত্বক এর নিচ হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল ব্যতীত, এই যে ভাস্কুলার বান্ডল এখানে এই জাইলেম ফোলেন এই ভাস্কুলার বান্ডল ব্যতীত কেন্দ্র পর্যন্ত এই টিস্যু তন্ত্রের অন্তর্গত। এখান থেকে এই পর্যন্ত ভাস্কুলার বান্ডল ব্যতীত টিস্যু তন্ত্র। আচ্ছা, কতক ক্ষেত্রে অধত্বক, স্ক্লেরেনকাইমা, ঠিক আছে, অধত্বক একটা ত্বক, নিচে একটা থাকে অধত্বক থাকে বা হাইপোডার্মিস থাকে। এপিডার্মিস তার এটা তো মূল তো বেলেমা, এপিবেলেমা, হাইপোবেলেমা এরকম থাকবে। তারপর বলছে পাতা এই তন্ত্র শুধু প্যারেনকাইমা দিয়ে গঠিত। সব উদ্ভিদের মূলে ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই টিস্যু তন্ত্রের মধ্যে দুটি স্পষ্ট করে ভাগ করা হয়। একটা বহিঃস্থলীয় অঞ্চল, একটা অন্তঃস্থলীয় অঞ্চল। স্টিলি কি পরীক্ষা আসবে কিন্তু, স্টিলি কি মনে রেখো, এইখান থেকে এই পর্যন্ত স্টিলি, অর্থাৎ এইটুকু জায়গাটা স্টিলি। স্টিলি জাইলেম ফ্লোয়েম ব্যতীত পরিচক্করের ভেতরে যে কোষগুলো থাকে, অর্থাৎ মজ্জা রশি, এইটা মজ্জা, একটা গাছের কেন্দ্রে একদম নরম তলতুলি কোষ থাকে, খুব নরম সফট মজ্জা। আর জাইলেম আর ফ্লোয়েমের মাঝখান দিয়ে যে সরু সরু ওই একই রকম কোষটা থাকে, মজ্জা রশি বলা হয়। মজ্জা রশি, মজ্জা, এই যে মজ্জা দেখাচ্ছে, যে মজ্জা রশি দেখাচ্ছে, যা প্রথম আছে পরিচক্র বা পেরিসাইকেল পরিধি গঠিত। তার বাইরে একটা অন্তঃত্বক, এটা হচ্ছে এটা হচ্ছে মূল ত্বক বা উপরের ত্বক, এটা হচ্ছে অন্তঃত্বক। তাহলে স্টিলি কাকে বলে একটু পরে আছে। পেরিসাইকেল স্তর হতে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সব কেন্দ্র পর্যন্ত অংশকে স্টিলি বলে। পেরিসাইকেল মানে পরিচক্র, এই যে পেরিসাইকেল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডল সহ এই কোষগুলোকে একত্রে বলা হয়, এগুলোকে স্টিলি বলা হয়। তাহলে বহিঃস্থলীয় কোষ কাকে বলে? যদি নিচের বহিঃস্থলীয় কোষের উদাহরণ, বহিঃস্থলীয় মানে এখান থেকে শুরু করে এ পর্যন্ত সব স্টিলের বাইরে, এইগুলো কর্টেক্স, এগুলো সব বহিঃস্থলীয় কোষ। ক্লিয়ার? তাহলে অন্তঃস্থলীয় কোষ, আচ্ছা, অর্থাৎ স্টিলের বাইরের অংশকে বলা হয় বহিঃস্থলীয় কোষ। অন্তঃস্থলীয় অঞ্চল অর্থাৎ স্টিলের ভেতরের অংশ, এখানে কী কী থাকে? এই কোষগুলো সব থাকে, মজ্জা রশি, জাইলেম, ফ্লোয়েম, প্রোটোজাইলেম, মেটাজাইলেম, তারপরে পরিচক্র, দিজ আর অল স্টিল, অন্তঃস্থিল। এদের কাজ কি? নিশ্চয়ই স্টিলের কাজ কি? স্টিলের কাজ প্রধানত বিপাক ক্রিয়া, খাদ্য সঞ্চালন, না, গ্রাউন্ড টিস্যুর কাজ হচ্ছে গাছকে শক্তিশালী করা। এটা যদি কাণ্ড হয় তাহলে গাছকে শক্তিশালী করে, তাই না? খাদ্য পরিপাক সহায়তা করে, গাছকে শক্তিশালী করে। আর স্টিলের কাজ এর ভিতরে জাইলেম ফ্লোয়েম হচ্ছে পরিবহন করা, সেটা আমরা পরে করতেছি। বহিঃস্থলীয় অঞ্চল, স্টিলের বাইরের অঞ্চলকে বহিঃস্থলীয় অঞ্চল বলে। এই অঞ্চলে অধত্বক, কর্টেক্স, অধত্বক কি, তার কাজ কি, কর্টেক্স কি, তার কাজ কি, অন্তঃত্বক এন্ডোডার্মিস কি, তার কাজ কি। এবার অন্তঃস্থলীয় অঞ্চল, এইগুলো কিন্তু কাকে বলে, তার কাজ কি, শেখবা এমসিকিউতে দেবে। এগুলো কাকে বলে, তার কাজ কি, শেখবা এমসিকিউতে দেবে। অন্তঃস্থলীয় অঞ্চল একটু আগে যা বললাম যে পেরিসাইকেল বা পরিচক্র, সে কীভাবে গঠিত, তার কাজ কি। তারপরে এই যে কাজ মজ্জা বা মেডুলা, সেটা কি, তার কাজ কি। মজ্জা রশি, মজ্জা করে দিই। পরিবহন টিস্যুগুচ্ছ দিয়ে পরিবেষ্টিত মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলের অংশকে মজ্জা বলে। মজ্জা সাধারণত প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত, কখনো কখনো স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। আমরা টিস্যুটি প্যারেনকাইমা কোষ পড়ার সময় পড়েছি না। আচ্ছা, তারপর মজ্জা সাধারণত পাশাপাশি কোষের মধ্যে ফাঁক থাকে। অনেক সময় কিছু মজ্জা কোষ নষ্ট হয়ে মূল বা কাণ্ডের কেন্দ্রস্থলে একটি শূন্যস্থানের সৃষ্টি করে। খাদ্য সঞ্চয়ই মজ্জার প্রধান কাজ। স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত হলে মজ্জা যে অংশকে দৃঢ়তা প্রদান করে থাকে। মজ্জা রশি বা মেডুলারি রে, এগুলো কিন্তু পড়তে হবে ভালো করে। মজ্জা যদি দুটি পরিবহন টিস্যুগুচ্ছের মধ্য দিয়ে রশির ন্যায় পেরিসাইকেল পর্যন্ত বিস্তৃত হয়, তবে সেই রশির ন্যায়কে, আমি আগের ক্ষেত্রে যাই, মজ্জা রশি কোথায়? এই যে মজ্জা রশি, এই যে জাইলেমের ফাঁক দিয়ে পাওয়া গেছিল মজ্জা রশি, মজ্জা রশি, মজ্জা রশি, মজ্জা রশি।
মজ্জা, মজ্জারস এটা পড়ালাম। তারপরে পানীয় খাদ্য পরিবহন করা, পানীয় খাদ্য বস্তু সঞ্চরণ প্রয়োজনে গৌণ টিস্যু সৃষ্টি করা মজ্জারসের প্রধান কাজ। আসে এবার পাতার গ্রাউন্ড টিস্যুটা পড়বা তোমরা, আমি পড়াচ্ছি না, তোমরা এর কাজ শিখবা। এবার আসি আমরা অন্তঃস্টিলীয় কোষ বা ভাস্কুলার টিস্যু তন্ত্র। এখান থেকে তারা একটা পড়বো ভাস্কুলার টিস্যু সিস্টেম। ভাস্কুলার মানে কি? পরিবহন। জাইলেম ফ্লোয়েম এই দুটো এখানেই গাই, আর কেউ না। ভাস্কুলার বান্ডলের সমন্বয়গঠিত টিস্যুতন্ত্রকে বলা হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র। ফ্যাসিকুলার টিস্যুতন্ত্র নামে একে বলা হয়। এই টিস্যুতন্ত্র খাদ্য উপাদান ও তৈরিকৃত খাদ্য অর্থাৎ গাছ তার মূল বা মূলদ্রব্য দ্বারা সংগৃহীত খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্যাদি এবং পাতা বা সবুজ অংশে প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যাদি এইটাই আদান প্রদান করে থাকে। কে কী কাজ সেটা আমি বলছি। এই টিস্যুতন্ত্র খাদ্য উপাদান ও তৈরিকৃত খাদ্য পরিবহন করে বলে একে পরিবহন টিস্যুতন্ত্র বলা হয়। জাইলেম ও ফ্লোয়েম টিস্যু নিয়ে এই টিস্যুতন্ত্র গঠিত। জাইলেম ও ফ্লোয়েম পৃথক পৃথকভাবে অথবা একসাথে থাকতে পারে। কী করি? জাইলেম ফ্লোয়েম একসাথে লেগে থাকতে পারে, অথবা জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম এবার থাকতে পারে। জাইলেম ফ্লোয়েম একত্রিত সংযুক্ত থাকতে পারে, আবার পৃথক পৃথক থাকতে পারে। আচ্ছা, জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যুর মাঝখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকতে পারে, আবার নাও পারে। তাহলে ক্যাম্বিয়ামটা একেবারে এটা একটু জানা দরকার না? অর্থাৎ এমনই এক ধরনের এক বা একাধিক কোষের সারি বা সমাহার যা বিভাজন ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ ওই সেই সকল কোষকেই ক্যাম্বিয়াম বলা হয় যারা বিভাজনক্ষম এবং এক বা একাধিক সারি নিয়ে গঠিত, যা জাইলেম ফ্লোয়েমের মাঝখানে থাকে। সব কিছুতে না, একটু পরেই বলবো। জাইলেম টিস্যু ও ফ্লোয়েম টিস্যুর মাঝখানে ক্যাম্বিয়াম নামক ভাজক টিস্যু থাকতেও পারে, নাও পারে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, মনে রেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ক্যাম্বিয়াম থাকবে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকবে না। কোনো একবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে ক্যাম্বিয়াম থাকবে না। এটা কিন্তু একমাত্র বৈশিষ্ট্য, ক্যাম্বিয়াম একমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বিদ্যমান। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুকে বলা হয় ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম হলে এক ধরনের ভাজক টিস্যু যা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে অবস্থিত। এই সংখ্যা বলে দিলাম। প্রতিটি জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু মিলিতভাবে অথবা পৃথকভাবে একটি ভাস্কুলার বান্ডল গঠন করে, একসাথে একত্রিতভাবে। বা জাইলেম ফ্লোয়েম দিজ আর অল কন্টেন্ট ভাস্কুলার টিস্যু সিস্টেম। আচ্ছা, এবং এক বা একাধিক ভাস্কুলার বান্ডল নিয়ে একটি ভাস্কুলার টিস্যু তন্ত্র গঠিত। উদ্ভিদ মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে ভাস্কুলার বান্ডলগুলো সাধারণত বৃত্তাকারে সজ্জিত থাকে। ভালকে বুঝো, উদ্ভিদের মূলে জাইলেম ফ্লোয়েম এভাবে থাকে। উদ্ভিদের মূলে এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এইভাবে থাকে। তবে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে এই যে ভাস্কুলার টিস্যু বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। মনে রেখে এই কথা মনে করে লেখা থাকে। জাইলেম টিস্যু কি, তারপরে সে কোথায় করে, জাইলেম কি কি দিয়ে গঠিত? ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, এগুলো তোমাদের নাই রাখো। এই 4 প্রকার উপাদান নিয়ে জাইলেম টিস্যু গঠিত। আর জাইলেম টিস্যু গঠিত। জাইলেমের ভেতরে এটা এখন থাক, এটা না দরকার নেই। এক্সামিনার প্রেসার এটা থাক। জাইলেমের দুটো জিনিস আছে, জাইলেমের প্রোটোজাইলেম আর মেটাজাইলেম। এই কথাটা একটা কথা মনে রেখো, প্রোটো মানে ছোট আর মেটা মানে মোটা। অর্থাৎ জাইলেমের যদি এক মাথা বড় হয় সেটা মেটাজাইলেম, ওই এ মাথা বড় হলে ও মাথা সরু, এটা হচ্ছে প্রোটোজাইলেম। মেটাজাইলেম প্রোটোজাইলেম, এটা এক কথাটা এখানে আছে। তাহলে জাইলেম টিস্যু আর ফ্লোয়েম টিস্যু একত্রিতভাবে থাকতে পারে, সংযুক্তভাবে, অথবা পৃথকভাবে থাকতে পারে, অথবা বিক্ষিপ্তভাবে থাকতে পারে। আচ্ছা, ফ্লোয়েম টিস্যু এটা কি কি নিয়ে গঠিত? সিপনল, সিপকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার নিয়ে গঠিত। আচ্ছা, তারপরে এইবার আমি একটু বলি যে জাইলেম কোথায়, জাইলেম আর ফ্লোয়েমের কাজটা সেটা বলবো একটু পরেই। উদ্ভিদের পরিবহন টিস্যু, উদ্ভিদের যে টিস্যু খাদ্যের কাঁচামাল মানে পানি, খনিজ লবণ ইত্যাদি ও তৈরিকৃত খাদ্য পরিবহনটা তাকে পরিবহন টিস্যু বলে। যা পরিবহন টিস্যু তাই ভাস্কুলার টিস্যু। আচ্ছা আচ্ছা, জাইলেম টিস্যু মূল হতে, মনে রেখে এটা, জাইলেম টিস্যু মূল হতে সংগৃহীত খাদ্যদ্রব্যাদি গাছের মাথা পর্যন্ত পৌঁছে দেয়। অর্থাৎ জাইলেম টিস্যু মূল হতে পাতা ও অন্যান্য সবুজ অংশে পানি ও খনিজ লবণ পরিবহন করে। আবার পাতা ও গাছের অন্যান্য সবুজ অংশে প্রস্তুতকৃত খাদ্য, এটা সংগৃহীত প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের অন্যান্য সজীব অংশে পরিবহন করে ফ্লোয়েম টিস্যু। তাই জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুই পরিবহন টিস্যু, আর কেউ না। কিন্তু
এই পরিবহন টিস্যু কাকে বলে বা বললে এটা লেখা দিই। সাধারণত কাণ্ডে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু একই ব্যাসার্ধে অবস্থিত থেকে মিলিতভাবে একটি বান্ডল সৃষ্টি করে। আচ্ছা, মূলে জাইলেম ফ্লোয়েম, কাণ্ডে জাইলেম আর ফ্লোয়েম পাশাপাশি অবস্থান করে। কি করে? এই জাইলেম এর সাথে ফ্লোয়েম লাগানো, জাইলেম ফ্লোয়েম লাগানো, একই ব্যাসার্ধে অবস্থান করে, কিন্তু মূলে জাইলেম ফ্লোয়েম আলাদা আলাদাভাবে একদম সজ্জিত থাকে। তাহলে সাধারণত কাণ্ডে জাইলেম ও ফ্লোয়েম টিস্যু একই ব্যাসার্ধে অবস্থিত থেকে মিলিতভাবে একটি বান্ডল গঠন করে। মূলে জাইলেম এবং ফ্লোয়েম পৃথক ব্যাসার্ধে থাকে এবং পৃথক পৃথক বান্ডল সৃষ্টি করে। জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর এই বান্ডলই খাদ্যদ্রব্য তথা কাঁচা পাল এবং প্রস্তুত খাদ্য পরিবহন করে। জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর গুচ্ছকে ভাস্কুলার বান্ডল বলা হয়। তাহলে ভাস্কুলার বান্ডল বা পরিবহন করা গুচ্ছ কি, এটা বুঝতে ভালো করে। আর টিস্যু তন্ত্র এটার দরকার নেই। ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ এইটা কিন্তু ভালো করে করতে হবে। হাঁসের ডিমের মতন জিনিস সবগুলো অ্যাকচুয়াল গাছের রকম থাকে না, তোমাদের বোঝানোর জন্য এরকম হাঁসের ডিমের মতো সাজানো হয়েছে। ভাস্কুলার বান্ডল তথা পরিবহন কলা হচ্ছে প্রকারভেদ। জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর তুলনামূলক অবস্থানের উপর নির্ভর করে ভাস্কুলার বান্ডলকে তিন ভাগে ভাগ করে। একটা সংযুক্ত, এই যে কনজয়েন্ট, সংযুক্ত, ওয়ারিও, রেডিয়াল আর কেন্দ্রিক, কনসেন্ট্রিক, তিনটে। সংযুক্ত জাইলেম ফ্লোয়েম সংযুক্ত থাকবে, অরিও জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম এই হবে। আর কেন্দ্রীয় অর্থাৎ জাইলেম কেন্দ্রে ফ্লোয়েম বাইরে, অথবা ফ্লোয়েম কেন্দ্রে জাইলেম বাইরে। আমি একটু আগেই বলেছি অরিও সাধারণত মূলে থাকে, এগুলো আমরা দেখাবো। এই ছবিগুলো ভালো করে দেখো, তারপরে কিন্তু সিকিউ শব্দ। এই দেখো সংযুক্ত, দেখো সংযুক্ত ফ্লোয়েম গাছের বাইরের দিকে, জাইলেম গাছের ভেতরের দিকে, মাঝখানে ক্যাম্বিয়াম রয়েছে। দেখো এখানে মাঝখানে ক্যাম্বিয়াম নেই, ক্যাম্বিয়াম নেই কোথায়? হয় একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড অথবা যে কোনো উদ্ভিদের মূল, আর এটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, ক্যাম্বিয়াম আছে বলে এইভাবে ভাজক টিস্যু থাকে। সংযুক্ত জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে যুক্তভাবে অবস্থান করলে তাকে বলা হয় সংযুক্ত ভাস্কুলার বান্ডল। দেখো এরকম অ্যাকচুয়াল ছবি কিন্তু এইটা না, ছবি এইটা। ক্যাম্বিয়াম, এই ফ্লোয়েম, এই জাইলেম। ফ্লোয়েমের সংখ্যা অবস্থানের উপর নির্ভর করে ভাস্কুলার বান্ডলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সমপার্শ্বীয় আর সমদ্বিপার্শ্বীয়। দেখো সমপার্শ্বীয়, এইটা যদি আমি এটা খুলে নিলে পাশাপাশি দুই পাশ সমান হয়ে যাবে, সমপার্শ্বীয়। একটু পরে দেখাচ্ছে সমদ্বিপার্শ্বীয় দেখাচ্ছি। সমপার্শ্বীয় এক খণ্ড ফ্লোয়েম টিস্যু এবং এক খণ্ড জাইলেম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করলে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলা হয়। ফ্লোয়েম পরিধির দিকে, জাইলেম গাছের কেন্দ্রের দিকে। এই যে গাছের কেন্দ্র হয়, জাইলেম এই দিকে, ফ্লোয়েম এটা এই পাশে। ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, জাইলেম। পুষ্পক উদ্ভিদের কাণ্ডে ধরনের বান্ডল দেখা যায়। ক্যাম্বিয়াম থাকে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, অর্থাৎ পুষ্পক উদ্ভিদ তো বটেই, পুষ্পক উদ্ভিদ একবীজপত্রী, দ্বিবীজপত্রী উভয় হতে পারে। কিন্তু পুষ্পক উদ্ভিদের কাণ্ডে তথা দ্বিবীজপত্রী উদ্ভিদের পুষ্পক উদ্ভিদের কাণ্ডে এটা দেখা যায়। ক্যাম্বিয়ামের উপস্থিতি আর অনুপস্থিতির উপর নির্ভর করে একে দুভাগে ভাগ করা হয়। মুক্ত সমপার্শ্বীয়, মুক্ত মানে এই ক্যাম্বিয়ামটা ক্লিনিক উভয় পাশ আলাদা আলাদা করে থাকবে না, তাই মুক্ত সমপার্শ্বীয়। উদাহরণ কি? মুক্ত সমপার্শ্বীয় জাইলেম ফ্লোয়েম মাঝখানে কয়েক স্তর বিশিষ্ট আয়তাকার ভাজক কোষ দিয়ে গঠিত এই টিস্যুকে ক্যাম্বিয়াম বলে। যে ক্যাম্বিয়াম কাকে বলে এখানে বলেছে, থাকলে থেকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার, যেমন দ্বিবীজপত্রী ও নগ্নবীজ উদ্ভিদের কাণ্ডে। দ্বিবীজপত্রী উদ্ভিদ লাউ, কুমড়া এদের কাণ্ডের সাথেও দেখা যায়। আর পদ্ম সমপার্শ্বীয়, দেখো এখানে কিন্তু ক্যাম্বিয়াম নাই, খুলে নেওয়া যাবে না, দুই পাশ সমান কিন্তু মাঝখানে পদ্ম একটার সাথে একটা সংযুক্ত। এই ফ্লোয়েম, এখানে কোনো ক্যাম্বিয়াম নাই। এই জাইলেম ওয়াই এর মতন, বি বা ওয়াই এর মতন। মেটাজাইলেম, প্রোটোজাইলেম পড়াবে একটু পরে। তারপরে এবার আছে সমদ্বিপার্শ্বীয়। বদ্ধ সমপার্শ্বীয় এটা বলেছি, সমদ্বিপার্শ্বীয় ওদিকে একটা বললাম না, একটা বললাম কি জানি, একটা বললাম যে সমপার্শ্বীয়, এবার হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। দেখো মাঝখানে এই ক্যাম্বিয়াম, এপাশে ফ্লোয়েম, জাইলেম, ক্যাম্বিয়াম, ফ্লোয়েম, বই ফ্লোয়েম, অন্তঃফ্লোয়েম, মাঝখানে জাইলেম। গাছের কেন্দ্রের দিকে কিন্তু এই যে গাছের কেন্দ্র যদি এইটা হয়, তাহলে এটা হচ্ছে অন্তঃফ্লোয়েম, বই ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, জাইলেম। অর্থাৎ এই পাশ আর এই পাশ যদি ক্যাম্বিয়াম বের করে নেয়, তাহলে দুই পাশ মুক্তভাবে পড়ে থাকবে। তাহলে সমদ্বিপার্শ্বীয় মুক্ত এর উদাহরণ কি? সমদ্বিপার্শ্বীয় মুক্ত এখানে পরিষ্কার করে বলছে একবীজপত্রী, যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার উপর ও নিচের উভয় পাশেই দুই খণ্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয় পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সবসময় মুক্ত। জাইলেম বাইরের দিকে,
জাইলেম বাইরের দিকে তথা পরিধির দিকে ফ্লোয়েমকে বহি ফ্লোয়েম এবং ভেতরের দিকে ফ্লোয়েমকে অন্ত ফ্লোয়েম বলে। লাউ, কুমড়া ইত্যাদি। এই ক্যাম্বিয়ামটা যদি খুলে নেয়, এটা যদি খুলে নেয়, তাহলে ফ্লোয়েম দুটো করে থাকবে। জাইলেম আলাদা আলাদা মুক্ত, কিন্তু সমদ্বিপার্শ্বীয় মুক্ত। ক্লিয়ার? আচ্ছা, এই বদ্ধ সমবাস্যের উদাহরণ একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকবে। আমি বলেছি ক্যাম্বিয়াম থাকবে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। কেমন? আসে আমরা এবার আরেকটা আছে ওয়ারিও। এই ছবিগুলো শিখতে হবে এবং এই ছবিগুলো যেমন শিখতে হবে, পাশাপাশি এর উদাহরণগুলো শিখতে হবে। গাছের নাম দিয়ে কিন্তু উদাহরণ দেবে, এমসিকিউ দেবে। ওয়ারিও আমি বলেছিলাম জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এভাবে আস্তে আস্তে থাকবে গাছের ক্ষেত্রে ওয়ারিও। তাহলে আমরা ওটা পড়ে যাই। আরেকটা আছে, ছবিটা দেখেই দেখো, ওই পরে যাচ্ছি। আরেকটা আছে কেন্দ্রীয়। দেখো জাইলেম, জাইলেম কেন্দ্রে ফ্লোয়েম বাইরে, ফ্লোয়েম কেন্দ্রে জাইলেম বাইরে, অর্থাৎ হেড্রোসেন্ট্রিক আর লেপ্টোসেন্ট্রিক ইংরেজিতে বলা হয়। জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক, এটা এখানে আছে, সবগুলো এখানে আছে। ওয়ারিও, যে ভাস্কুলার বান্ডলে জাইলেম ও ফ্লোয়েম একত্রে একটি বান্ডলের সৃষ্টি না করে পৃথক পৃথকভাবে ভিন্ন ভিন্ন বান্ডলের সৃষ্টি করে, জাইলেম বান্ডল এবং ফ্লোয়েম বান্ডল ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের পাশাপাশি অবস্থান করে তাকে ওয়ারিও বলা হয়, ওয়ারিও ভাস্কুলার বান্ডল বলা হয়। পুষ্পক উদ্ভিদের মূলে এ ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম অথবা ফ্লোয়েম বান্ডলের সংখ্যা পাও। এবার একটা কথা, দ্বিবীজপত্রী জাইলেম ফ্লোয়েমের সংখ্যা দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে জাইলেম বা ফ্লোয়েম বান্ডলের সংখ্যা 5 বা এর কম থাকে, 3, 4, সর্বোচ্চ 5। কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মূলে এদের সংখ্যা কিন্তু 6 এর অধিক, 6, 7, 8। তুমি যদি প্রচুর মূল দেখো তাহলে বহু পাবা, 7-8টাও পাবা, এক এক প্রজাতির এক এক রকম। আর কেন্দ্রিক এই যে পড়লাম হেড্রোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিক পড়লাম। হেড্রোসেন্ট্রিক উদাহরণ আছে তোমার টেলিস গাছ বা তোমার পার্ট গাছ, আর লেপ্টোসেন্ট্রিক ড্রাসিনা। এই ডিভিশনটা দেওয়া আছে। তাহলে আমরা এ পর্যন্ত এই ছবিগুলো যেটা দেখলাম, এই যে ছবিগুলো দেখলাম, ছবিগুলোর সাথে আমরা সংজ্ঞা পড়লাম, উদাহরণ শিখলাম। এখান থেকে পরীক্ষা দেবে, ছবি এঁকে দিবে, এমসিকিউতে দেবে বা সিকিউতে দেবে। তারপরে এইগুলো কিন্তু বলবে যে এক এক গাছের জাইলেম এক এক রকম, এর ছবি আঁকতে দেবে কিন্তু সিকিউতে। আমি এবার এখান থেকে সরে যাই সরাসরি। আসে এবার একবীজপত্রী উদ্ভিদের মূল, ও তোমাদের সিলেবাসে দ্বিবীজপত্রী উদ্ভিদের নাই, একবীজপত্রী উদ্ভিদের মূল আর কাণ্ড আছে। একবীজপত্রী মানে কি? কচু গাছ, তাই তো। একবীজপত্রী মূল, কচু বা কলাবতী ইত্যাদি, এদের কাণ্ড। এটা সব দেখো। ঠিক স্টিলি কাকে বলে? বহিঃস্থলী অঞ্চল কী কী নিয়ে গঠিত? ত্বক নিশ্চয়ই। মূল বললি এপিবেলেমা, কাণ্ড বললি এপিডার্মিস, তারপরে এটা কর্টেক্স, তারপর জেনারেল কর্টেক্স, তারপর এন্ডোডার্মিস, এপিডার্মিসের পর অধোত্বক থাকবে। ছবিতে দেয় সরাসরি, এই যে দেখো, ঠিক যে ছবিটা প্রথম ছিল। আমি বলেছিলাম মূলে পরিবহন কলাকোষের সংখ্যা 5 এর 6 এর অধিক। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টা। মেটাজাইলেম কেন্দ্রের দিকে, মেটা মানে মোটা, আস্তে আস্তে ছোট ছোট হয়ে গেছে। মোটাজাইলেম পরিধির দিকে, এই তো পরিধির দিকে, আর এটা তো কেন্দ্রের দিকে। তা জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এইভাবে 7টা, কোনো গাছে 7টা, কোনো গাছে 6টা, কোনো গাছে 8টা, কোনো গাছে 9টা, এরকম থাকবে। প্রচুর কাণ্ড, প্রচুর মূল দেখে আমরা পাবো। এই ছবিটা কিন্তু তোমার শিখতে হবে। এই দেখো বাইরের কোষ হচ্ছে এপিবেলেমা, তারপর কর্টেক্স বা ভিত্তি কোষ, তারপরে তোমার এবার অন্তত্বক, এই যে এন্ডোডার্মিস অন্তত্বক, তারপর পরিচক্র বা পরিসাইকেল এক স্তর বিশিষ্ট, তারপর হচ্ছে স্টিলি, স্টিলি কিন্তু এখান থেকে শুরু, স্টিলি, এবং স্টিলির ভেতরে কী থাকে? ভাস্কুলার হলো জাইলেম ফ্লোয়েম, তারপর মজ্জা বড় থাকে। একবীজপত্রী উদ্ভিদের মজ্জা বড় থাকে, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে বা কাণ্ডে মজ্জা ছোট থাকে, এবং এইখানে মজ্জা রশ্মি, এইটা মজ্জা রশ্মি। তাহলে এগুলো তোমরা পড়বা, প্রত্যেকের কাজও পড়বা, কিন্তু খবরদার পড়বা এটা, ছবি আঁকা প্র্যাকটিস করবা। এটা দেখে দিলাম। আচ্ছা, এদের বৈশিষ্ট্যগুলো শিখতে হবে। এটা কিন্তু এমসিকিউতে দেবে বা সিকিউ দিয়ে, সিকিউয়ের 3 নম্বর কোশ্চেন বয় লাগাই দেবে। ত্বকে কিউটিকাল অনুপস্থিত, মূলে কিউটিকাল থাকে না। কিউটিকাল এক ধরনের তেলতেলা জিনিস, এর এককোষী থাকে। মূল রোম সাধারণত, মূলের সকল রোমই এককোষী, অধোত্বক নেই, মূলে অধোত্বক নেই, কিন্তু অধোত্বক নেই। কর্টেক্স বিভিন্ন স্তরে বিন্যস্ত নয়, পেরিসাইকেল এক স্তর পর বিশিষ্ট, ভাস্কুলার বান্ডল ওয়ারিও, এই যে ওয়ারিও করলাম, এবং একান্তভাবে সজ্জিত। মেটাজাইলেম কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম পরিধির দিকে। মনে রেখো, মেটা মানে মোটা, কেন্দ্রের দিকে, প্রোটো মানে ছোট, পরিধির দিকে। কি? এটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলে। দেখি আরেকটা কথা বলবো একটু পরে। মজ্জা বড়, জাইলেম ফ্লোয়েম কোষের সংখ্যা 6 এর অধিক। এটা প্র্যাকটিক্যালি আমরা দেখাবো। কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলে এই সংখ্যা 2 থেকে 4টে, 2 এর 4টে বেশি না, 2 এর নিচে না, 3টিও থাকতে পারে। আমরা প্রথম যে ছবিটা দেখেন, দেখো 4টে, সেই ছবিটা পরে যাবো দেখি।
যেমন কচি ভুট্টার কাণ্ডের কাঠি পাওয়া যাবে। তাহলে আমরা এই শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য তোমার প্র্যাকটিক্যালও থাকবে, এখনো থাকবে, তোমার শিখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে তোমার একবীজপত্রী উদ্ভিদের মূল গেল ওটা। আর একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে জাইলেম ফ্লোয়েম যত্রতত্র ছড়াই ছিটে থাকে। আমরা যদি প্রচুর কাণ্ড দেখি জাইলেম ফ্লোয়েম সব ছড়াই একেবারে স্কাটার। এই দেখো এই জাইলেম ফ্লোয়েম একসাথে, এই জাইলেম এখানে মাঝখানে ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম এখানে আছে মাঝখানে আমাদের কাছে। ভাস্কুলার বান্ডল বা পরিবহন ভাস্কুলার বান্ডল সংখ্যা অনেক। এরা গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্ত বা গ্রাউন্ড টিস্যু মানে গাছের একদম বাইরের আবরণ থেকে তার পরের অবস্থানে আচ্ছা থাকে এরা। এখানে একটু কথা আছে, কথা হলো কি এখানে ভি জে ওয়াই ভি ওয়াই এর মতন অবস্থান করে জাইলেম টিস্যু। জাইলেম টিস্যুর গঠন অনেকটা ইংরেজি অক্ষর ওয়াই, দেখো তো এই না ওয়াই বা এই ওয়াই, এই ভি, ওয়াই বা ভি। মেটাজাইলেম ওয়াই এর দুই বাহুতে, মেটা মানে মোটা, এইটা একটা মেটা আর প্রোটোজাইলেম এটা বড়, এটা ছোট। তা ওয়াই এর দুই বাহুতে প্রোটোজাইলেম লেজের দিকে থাকে, এই যে লেজ, এরকম লেজ থাকে। প্রতিটি বান্ডলের প্রোটোজাইলেমের নিচে একটি ছোট গহ্বর দেখা যায়। কেন্দ্রের দিকে প্রোটোজাইলেম ও এর পাশের প্যারেনকাইমা কোষ বিনষ্ট হয়ে গহ্বর সৃষ্টি করে পানীয় খনিজ লবণ প্রশোষণ করা। তাহলে আমরা একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, যা যেখানে জাইলেমগুলো ভি বা ওয়াই এর মতো দেখায়। এটা কিন্তু একটা সিকিউ লাগাবে। আর ফ্লোয়েম এটি জাইলেম টিস্যুর ওয়াই দুই বাহুর মাঝখানে অবস্থান দেখালাম একটু আগে। এই যে এইরকম জায়গায় ফ্লোয়েম, এই জায়গায় ফ্লোয়েম, এই জায়গায় ফ্লোয়েম। তারপরে তো এইটা যদি ধরো এখানে ফ্লোয়েম, এখানে ফ্লোয়েম, এইটা যদি ধরো এখানে ফ্লোয়েম। এই যে পরিবহন করা হচ্ছে দেখাইছে মজ্জা, বিরাট ছোট মজ্জা কম্পারেটিভলি। তাহলে এবার মজ্জারসি, এতে ছোট মজ্জা আছে কিন্তু সুস্পষ্ট মজ্জারসি নেই। মজ্জা কিন্তু ছোট, পার্থক্য শিখতে হবে। এবার একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের আমরা কিন্তু প্রচুর কাণ্ড বা কলাপতির কাণ্ডের কথা বলছি, আগে মূল বলেছি। সাধারণত কাণ্ডরোম অনুপস্থিত, কাণ্ডে কাণ্ডরোম থাকে, প্রচুর গাছের গায়ে কাণ্ডরোম থাকে। কুমড়া গাছে যেমন কাণ্ডরোম থাকে, লাউ গাছে ওটা তো দ্বিবীজপত্রী। বহিঃত্বকে কিউটিকাল অনুপস্থিত, অধত্বক আছে এবং সাধারণত প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। ভাস্কুলার বান্ডলগুলো গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো বলেছি। মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থান করে। জাইলেম ওয়াই বা ভি আকৃতির, ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্ব এবং বদ্ধ। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কোনো ক্যাম্বিয়াম থাকবে না একবীজপত্রী উদ্ভিদে। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে দ্বিবীজপত্রী, তোমার নাই এটা লাউয়ের দ্বিবীজপত্রী, এটা তোমার নাই। এই দেখো একটু কালার ছবি, ওয়াই মতো দেখতে বা ভির মতো দেখতে। এই দেখো মেটাজাইলেম ফ্লোয়েম, প্রোটোজাইলেম, ক্লিয়ার? ওয়াই মতো দেখতে। এই হচ্ছে বাইরের আবরণ। এই বাইরের আবরণ এইভাবে যদি গাছটা ছিল এরকমভাবে এক পিস বড়কে দেখাইছে ভুট্টার কাণ্ড। ভুট্টা কিন্তু একবীজপত্রী উদ্ভিদ। তাহলে জাইলেম ফ্লোয়েমের পার্থক্য তোমাকে শিখতে হবে। আর মেটাজাইলেম প্রোটোজাইলেম শেখালাম। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য শিখতে হবে, পরীক্ষা দেবে কিন্তু। একটা কালার ছবি দেখাইছে, একটা স্লাইডে তৈরি করা হয়। এই দেখো কত 1 2 3 4 5 6 7, এখানে প্রত্যেকটা কিন্তু আছে, এরকমভাবে আছে, কতগুলো রয়েছে, তাই না? এভাবে আমরা দেখতে পাচ্ছি একটা ছবি। আমরা শেষ পর্যায়ে এসে গেছি। আমরা এখন এইখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, এই কথাটা যে আমরা একবীজপত্রী আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনগত, কাণ্ডের এবং মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা শিখব। এবং একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য শিখব। দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনগত শনাক্তকারী, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনগত শনাক্তকারী বৈশিষ্ট্য শিখব, তাদের সঙ্গে শিখব। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এই চ্যাপ্টারটার আমি যেভাবে বললাম এমসিকিউ সিকিউ সব বললাম, তোমরা এটা ভালো করে পড়বে এবং এখান থেকে তোমরা এই ছবিগুলো শিখবে, এর বৈশিষ্ট্যগুলো শিখবে, তারপর ওদের পরিবহন কলা সেগুলো সব শিখবে। আশা করি সকলেই পারবে। সকলকে ধন্যবাদ।